মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পেরোলেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দেয়া হলে এড়ানো যেত ব্যয়বহুল এলএনজি নির্ভরতা, মত বিশেষজ্ঞের। ডাকসু নির্বাচনে ছাত্রদল ও বাম সংগঠনগুলোর বড় ধাক্কা, চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগও। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না থাকায় আস্থা কমছে, মত বিশ্লেষকদের। ব্যয় মেটাতে না পেরে মাঝপথে বন্ধ হচ্ছে কিডনি রোগীদের ডায়ালাইসিস, মৃত্যুর শিকার 90%। সীমিত লাভে সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান। পরিকল্পিত আবাসন গড়ে তুলতে চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী ও আনোয়ারায় পানি সরবরাহের বিশেষ পরিকল্পনা ওয়াসার বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন প্রকল্প। এবং আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশন। ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যয় ছোটন শিষ্যদের। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পার করল বাংলাদেশ, কিন্তু এতদিনেও বিশাল সমুদ্র সীমা থেকে তেল গ্যাস উত্তোলনে নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। বহুমাত্রিক জরিপ, মাল্টি ক্লায়েন্ট সার্ভেও ঝুলে আছে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তহীনতায়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র থেকে জ্বালানি অনুসন্ধানে জোর দেয়া হলে ঝুঁকতে হতো না ব্যয়বহুল এলএনজি নির্ভরতার দিকে। বিস্তারিত ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে। বেশ ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়েছিল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্র জয়কে। তবে 7 বছরেও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সীমানা ঘেঁষে চলছে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন। অথচ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় 26 ব্লকের 22টিতেই শুরু হয়নি কোনো কার্যক্রম। বাকি 4 ব্লকের কর্মযজ্ঞ কেবল অনুসন্ধান পর্যায়ে। গভীর সমুদ্রে 15 ব্লকের মধ্যে একমাত্র মিয়ানমার লাগোয়া 12 নম্বর ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কোদায়ু। আর অগভীর সমুদ্রে 11 ব্লকের মাত্র একটিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্তোসের ত্রিমাত্রিক জরিপ। আর 2টি ব্লকে শিগগিরই অনুসন্ধান কূপ খননের কথা ভারতীয় কোম্পানি ওএনজিসির। অন্যদিকে তেল গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানিকে আকর্ষণ করতে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও 5 বছর ধরে থমকে আছে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। গ্যাস সংকট আমাদের জন্য অবশ্যম্ভাবী ছিল না। আজকে হয়তো গ্যাস খাত উন্নয়নের জন্য একটা মাইল ফলক হতে পারত যদি মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা যেত। মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা টেন্ডার হয়ে গেছে, পারচেজ কমিটি যাওয়ার মতো অবস্থা, বাট এটাকে একটু স্থগিত রাখার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা এখন বসে আছি। এই বিষয়গুলোর ব্যাপারে উপর মহলে সিদ্ধান্ত দরকার আমাদের। সম্ভাবনা থাকার পরও সমুদ্র বক্ষে তেল গ্যাস অনুসন্ধানে ধীরগতির কারণেই জ্বালানি সংকট কাটাতে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে আমদানি নির্ভরতা। আর আমদানি করা এলএনজির ব্যয় মেটাতে 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিতে হলো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এলএনজি আমদানির নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হতে পারত সাগরের গ্যাস। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। পিএসসিতে 3টা এলিমেন্ট থাকে, যে কস্টটা থাকে সেই কস্টটা রিকভার করে, বাকিটা প্রোডাকশন শেয়ারিং হয়। আমাদের প্রোডাকশন শেয়ারিং এর অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানির পরিবর্তে নিজস্ব উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তার জন্য লোকাল। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান স্থল থেকে 31টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই মুহূর্তে সেখানে রয়েছে রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরেই, অর্থাৎ এখন থেকে যদি আমরা ঘড়ি ধরে বলি তাহলে বলা চলে যে আর ঘন্টা দেড়েক পরেই এই টাঙ্গাইলের মির্জাপুরে এসে উপস্থিত হবেন। এবং আপনারা জানেন যে এই টাঙ্গাইলের যে দানবীর ছিলেন অর্থাৎ রণদা প্রসাদ সাহা, সেই রণদা প্রসাদ সাহার পারিবারিক যে ট্রাস্ট রয়েছে অর্থাৎ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের 76 বছর পূর্তি এবং একই সঙ্গে দানবীর রণদা প্রসাদ সাহার যে স্মারক
স্বর্ণপদক প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। সেই অনুষ্ঠানে কিন্তু যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট একটি ঐতিহাসিক ট্রাস্ট এবং এই ট্রাস্টের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, আপনারা জানেন। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নারী শিক্ষার ওপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এক ধরনের ঐতিহ্য রয়েছে সেই 1947-এর দশক থেকে, অর্থাৎ যখন থেকে দেশভাগ হয়েছে ঠিক তখন থেকেই কিন্তু এই পুরো অঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কিন্তু এই এলাকায় এই ট্রাস্ট তাদের কাজ শুরু করে। এবং সেই ট্রাস্ট তাদের ঐতিহ্য ধরে রেখে শুধুমাত্র বাংলাদেশেও নয়, বাংলাদেশের বাইরেও এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির কিন্তু এক ধরনের সুনাম বাইরে বিরাজ করে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে আজ অন্যান্য অনুষ্ঠানগুলিতে বা অন্যান্য জেলা সফরগুলিতে আমরা যেমনটি লক্ষ্য করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি থাকে বা তিনি সরকারি সফরে যান, কিন্তু আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে কিন্তু তিনি আসছেন একটি বিশেষ অনুষ্ঠানে। এবং বিশেষ অনুষ্ঠানে তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু এই পুরো শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত এবং এখানে যারা অধ্যয়নরত তাদের মধ্যে কিন্তু এক ধরনের প্রাণচাঞ্চল্য এবং নতুন উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি যে স্বয়ং সরকার প্রধান তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন। এবং এখানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেই আয়োজনও এখানে পুরোপুরি এই ওয়েলফেয়ারের পক্ষ থেকে, অর্থাৎ যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের পক্ষ থেকেই সেই আয়োজনটি করা হয়েছে। এবং এই আয়োজনে এই যে স্বর্ণপদক আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদান করবেন সেই স্বর্ণপদকে মোট 4 জনকে এখান থেকে স্বর্ণপদক দেয়া হবে। তার মধ্যে 2 জন মরণোত্তর এবং 2 জন জীবিতই রয়েছেন। আমি যদি নামগুলি বলি তাহলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর, এবং তার পাশাপাশি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং তার পাশাপাশি আমরা বলতে পারি চিত্রশিল্পী এসএম সুলতান, চিত্রশিল্পী আছেন একজন, এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে বলতে পারি যে বিশিষ্ট নজরুল গবেষক রফিকুল ইসলাম প্রফেসর, তিনি এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে যেহেতু জেলা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, এখানে বেশ কিছু কর্মসূচি অর্থাৎ উন্নয়নমূলক যেসব কর্মসূচি রয়েছে তিনি জেলা সফরে গেলে সেগুলোও কিন্তু তার যে সফরের অংশ সেই অংশ হিসেবে সেগুলো আমরা লক্ষ্য করে থাকি যে সে ধরনের কর্মসূচিও থাকে। এবং আজও কিন্তু তার সেই ধারাবাহিকতায় আজও কর্মসূচি রয়েছে, অর্থাৎ এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অর্থাৎ কুমুদিনী কমপ্লেক্সের মধ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান স্থল থেকেই তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প রয়েছে সেই উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে 12টি প্রকল্প তিনি উদ্বোধন করবেন এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কমপ্লেক্স থেকেই। এবং 19টি উন্নয়ন প্রকল্প তিনি এখান থেকে ভিত্তিপ্রস্তর দেবেন। সব মিলে কিন্তু 31টি উন্নয়ন প্রকল্প অর্থাৎ টাঙ্গাইল জেলার জন্য সেই উন্নয়ন প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধনের আয়োজনও কিন্তু এই ওয়েলফেয়ার ট্রাস্ট অর্থাৎ কুমুদিনী কমপ্লেক্সের মধ্যে থেকেই এখান থেকেই করা হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার এই যে পুরো মাঠটি দেখতে পাচ্ছেন এখানে পুরো কমপ্লেক্সটি, এই কমপ্লেক্সটিতেই আপনারা জানেন যে ভারতেশ্বরী হোমসের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মনোজ্ঞ কুচকাওয়াজ এখানে প্রদর্শন করবেন। এবং কুচকাওয়াজ প্রদর্শনের পাশাপাশি এখানে যে অন্যান্য আয়োজনগুলি রয়েছে, এখানে যে স্টেজ করা হয়েছে সেই স্টেজেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য এই টাঙ্গাইলের মির্জাপুরে আর অল্প কিছুক্ষণ পরে আসবেন। এখন পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস অর্থাৎ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাঙ্গাইল সফরের সবশেষ খবর। মৌ। রণদেব প্রসাদ সাহা স্মারক স্বর্ণ প্রদান অনুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইল সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। ডাকসু নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো। চ্যালেঞ্জের মুখে পড়েছে ছাত্রলীগও। ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদে তারা জিতলেও স্বতন্ত্র প্রার্থীদের মোট ভোটের চেয়ে কম পেয়েছে। বিশ্লেষকরা মনে করেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না থাকায় আস্থা হারাচ্ছে সংগঠনগুলো। নতুন নেতৃত্ব খুঁজছেন ছাত্রছাত্রীরা। বিস্তারিত ইকরাম হুসাইনের রিপোর্টে। ঘুরে ফিরে আলোচনায় ডাকসু নির্বাচন, হিসাব মেলাতে ব্যস্ত সবাই। কার পক্ষে কত ভোট পড়েছে এবং তার কারণ বিশ্লেষণও চলছে। ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো বড় ধরনের হোঁচট খেয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র 245 ভোট, জিএস 462 আর এজিএস 294। বাম জোটের লিটন নন্দী 1216 ভোট পেয়েছেন, জিএস 247 আর এজিএস 284। ছাত্রলীগ ক্যাম্পাসের সবচেয়ে সক্রিয় সংগঠন, তারাও ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে। হারিয়েছে ডাকসুর শীর্ষ পদ সহসভাপতি। ভোটের হিসাবে দেখা যায় স্বতন্ত্র প্রার্থীরা একজোট হলে বেশিরভাগ পদ হারাতে পারত ছাত্রলীগ। তবে ব্যতিক্রম এজিএস সাদ্দাম হোসাইন, তিনি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের দ্বিগুণ ভোট।
মেয়েদের হলে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগ। হারাতে হয়েছে মেয়েদের 4টি হলের শীর্ষ পদ। ছাত্রলীগ সহ সংগঠনগুলোর কেন এই হাল? তাদের অ্যাক্টিভিটিসগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে না, মানে সবসময় রাজনৈতিক দলের হয়েই তারা কাজ করে। আমরা ক্যাম্পাসটাকে যেইভাবে দেখতে চাই, তারা অনেকে ক্ষমতায় থেকে বা ক্ষমতায় না থেকেও কোনো ধরনের কোনো ভূমিকা পালন করতে পারেনি। গত 10 বছরে দেখা গেছে যে ছাত্র সংগঠনগুলো সবসময় ছাত্রদেরকে চাপের মুখে রেখেছে। তাদের নিজেদের দলীয় এজেন্ডাগুলো কথা বলার চেষ্টা করে, সাধারণ ছাত্রীদের এঙ্গেজ করতে পারে না কখনোই। বিশ্লেষকরা মনে করেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা না বলে নিজেদের নিয়েই ব্যস্ত সংগঠনগুলো। আস্থা হারিয়ে তাই নতুন নেতৃত্বের দিকেই ঝুঁকছে ছাত্রছাত্রীরা। স্বতন্ত্র প্রার্থীর জয় বোধহয় এটাই বার্তা দিচ্ছে যে দলীয় রাজনীতি ভিত্তিক যে কর্মকাণ্ড তার প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের কোনো আস্থা নেই। জাতীয় পর্যায়ে রাজনীতিতে যা হয়েছে আর কি, সেই ব্যাপারটারই প্রতিফলন ঘটেছে। 28 বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচন রাজনীতিতে খুলে দিয়েছে নতুন দ্বার। যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে বেশিরভাগ ছাত্র সংগঠনে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, উৎসব মুখর পরিবেশে দেশের স্কুলগুলোতে চলছে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ডায়ালাইসিসের ব্যয় মেটাতে না পেরে 90% কিডনি রোগী মৃত্যুর শিকার হচ্ছে। বেসরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ব্যয় প্রকৃত খরচের দ্বিগুণ তিনগুণ হওয়ায় মাঝপথে চিকিৎসা বন্ধ হচ্ছে সিংহভাগে। সমস্যা সমাধানে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টি ও সীমিত লাভে ডায়ালাইসিস সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। আমিরুর রহমানের ছবিতে মোজাহিদ শুভ রিপোর্ট। জমি, দোকান ও সবশেষ স্বর্ণালংকার বিক্রি করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন ফরিদা বেগম। দীর্ঘদিন ডায়ালাইসিসের খরচ ও বেসরকারি হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে শেষ হয়েছে 50 লাখের বেশি টাকা। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে মানে ধার নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নেই। সরকারি হাসপাতালেই সপ্তাহে ডায়ালাইসিস ও আনুষঙ্গিক ব্যয় অন্তত 10,000 টাকা। হাসপাতাল ভেদে বেসরকারিতে এই ব্যয় 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। বেসরকারি সেবা কেন্দ্রগুলো প্রকৃত খরচের কয়েক গুণ মুনাফা করায় পথে নামতে বাধ্য হচ্ছে লাখো পরিবার। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, চিকিৎসার টাকা দেওয়ার অনেক কষ্ট হয় আমার। একেবারে শত গরিব হইল, একেবারে সর্বনিম্ন 40,000 টাকার নিচে কোনোদিন একটা ডায়ালিসিসের রোগীর সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে পারে না। স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করতে পারলে মফস্বল পর্যায়ে ডায়ালিসিস সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নত দেশগুলোর ন্যায় ব্যাপকভাবে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। যদি আমরা পেটে একটা নল লাগিয়ে দেই, তাকে যদি একটু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে বসে তারা করতে পারবে। খরচ মানে প্রতিদিন 3 ব্যাগ করে পানি বদলাতে হয়। এই পানিটা যদি সরকার থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু 90% যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের কিন্তু বেশিরভাগই তাদের এই চিকিৎসার আওতায় আনা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস যদি নন প্রফিট হিসাবে করা যায়, তাহলে 2300 টাকা মাত্র খরচ করতে হয়। পরবর্তী পরে যদি 1560 টাকা করে টুয়াইস উইকলি ডায়ালিসিস করি, তাহলে সেখানে মাত্র 1 লাখ টাকা খরচ হয় বছরে, কিন্তু প্রফিটেবল সেন্টার নেয় 5 থেকে 6 লক্ষ টাকা। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের মাত্র 20% চিকিৎসা নিতে পারেন। এদের মধ্যে আবার 60 থেকে 80% অর্থের অভাবে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে বাধ্য হন। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস ব্যয় নাগালের মধ্যে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের স্কুলগুলোতে চলছে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বর স্কুলে রয়েছেন রিপোর্টার পারমিতা হিম এবং বরিশালে শহীদ আরজুমলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলেছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি পারমিতার কাছে। পারমিতা, ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব আনার জন্য স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন এই সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মাঠে যে লম্বা লাইন, সেটি হচ্ছে তাদের বিভিন্ন শ্রেণী থেকে যাদেরকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে, তাদের মধ্য থেকে আবার তারা ভোট দিয়ে স্টুডেন্টদের প্রতিনিধি তারা নির্বাচন করছে। এখানে যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন সেটি ভোটের লাইন, এবং আমরা ভোটের সময় যেটি বলে থাকি যে উৎসব
উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এইখানে আপনি আসলেই উৎসব দেখতে পাবেন, কেননা যাদেরকে তারা নির্বাচন করছেন তারা তাদেরই শ্রেণীকক্ষের লোক, তাদেরই ক্লাসমেট, তাদেরই সহপাঠী, আবার সেই সঙ্গে এক একজন প্রায় 8টি ভোট দিচ্ছেন, যার ফলে এক একটি ভোট নিতে যে সময় লাগছে সেই কারণে তাদের কোনো বিরক্তি আমরা দেখতে পাচ্ছি না। 8টি ভোট দিতেই তারা খুবই উৎসাহ বোধ করছে। এইখানে আজকে সকাল 8টা থেকেই এই স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতায় আমরা দেখেছি যে এই স্কুলের যারা শিক্ষক এবং প্রধান শিক্ষক রয়েছেন তারা কথা বলেছেন এবং তারা বলছিলেন যে এই ধরনের আয়োজনের ফলে যেটি হয় যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজের জন্য যেমন শিক্ষার্থীদের উৎসাহ বাড়ে, সেই সঙ্গে যেই কারণে এই উদ্যোগটি নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা গতকাল শুনেছি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন যে ডাকসু নির্বাচন হয়েছে, এখন বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। স্কুলগুলোতে এই ধরনের প্রতিনিধি নির্বাচন যে কাজটি করতে পারে সেটি হচ্ছে তাদের মধ্যে গণতান্ত্রিক যে মনোভাব, গণতান্ত্রিক মনোভাব আনতে তাদেরকে উৎসাহিত করতে পারে। এখানে আমরা দেখছি নির্বাচনের আদলেই নির্বাচনী তথ্য দেওয়ার জন্য টেবিল রয়েছে এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা জানতে পারছেন তাদের ভোটার নাম্বার কত। আমি একটু আমাদের নির্বাচনী তথ্য যারা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলি। আপনাদের এখানে কি তথ্য পেতে পারে শিক্ষার্থীরা? এক এক শ্রেণী থেকে ভোটার নাম্বার, শিক্ষার্থীদের ভোটার নাম্বার কোনটা সেটা আমরা জানিয়ে দিচ্ছি। শিফট, রোল এবং শ্রেণী অনুযায়ী, শাখা অনুযায়ী আমরা সেই রোলটা সব ছাত্রীদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে তো আমি ভোটার তালিকা দেখতে পাচ্ছি, মোট দিবা শাখা এবং প্রাত শাখা মিলিয়ে মোট কত ভোটার আছে? দিবা শাখার মধ্যে ইতোমধ্যে আমরা 307 জন ভোটারকে লিস্টেড করেছি এবং সেই সাথে মর্নিং শিফটেরও মোটামুটি 400 মতো ভোটার আছেন। সব মিলিয়ে ভোটারদের মধ্যেও বেশ ভালো উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আর আমরা চেষ্টা করছি ভোটারদেরকে সার্বিক তথ্য দিয়ে সাহায্য করে যাওয়ার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন নির্বাচনী যারা তথ্য দিচ্ছেন এখানে তারা উৎসাহ নিয়ে কাজ করছেন এবং ভেতরেও আমি যদি সুযোগ পাই পরে আপনাদেরকে দেখাবো কিভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। সেটি দেখালেও বুঝতে পারবেন যে এখানে মোটামুটি যে কারণে নির্বাচন করা হোক না কেন খুবই উৎসাহের সঙ্গে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মৌ এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে। আমি এখন চলে যাব বরিশালে ফিরদাউস সোহাগের কাছে, তার কাছ থেকে জানবো সেখানে কেমন নির্বাচন হচ্ছে। ধন্যবাদ। আসলে সারা দেশের মতো বরিশালেও একইভাবে কিন্তু এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে সকাল 9টায় ভোট শুরু হয়েছে, চলবে 2টা পর্যন্ত। 543 জন ভোটার। একটু দেখাবার চেষ্টা করছি যারা এখানে ভোট দিতে এসেছেন সবাই কিন্তু স্কুলের শিক্ষার্থী। কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন মূলত আসলে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে গণতন্ত্র সম্পর্কে জানা, এবং এই জন্যই কিন্তু সরকার এই সারা দেশের স্কুলগুলোতে এই নির্বাচনের আয়োজন করেছে। একটু জানিয়ে রাখি যে স্টুডেন্ট ক্যাবিনেট গঠনের উদ্দেশ্যটি হচ্ছে শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষানো কার্যক্রমে শিক্ষক মণ্ডলীকে সহায়তা করা, শিক্ষা প্রতিষ্ঠানে 100% ছাত্র ভর্তি ও ঝরাপড়া রোধে সহযোগিতা করা, এছাড়া শেখানো কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা সহ নানান কার্যক্রমের কারণে কিন্তু আসলে এই ধরনের নির্বাচনের আয়োজন করা হয়। আমরা যে স্কুলটিতে রয়েছি সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং চলবে দুপুর 2টা পর্যন্ত। আমরা দেখাবার চেষ্টা করছি যে একেবারে কিন্তু প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার জাতীয় নির্বাচনে যেমনটি হয়ে থাকে ঠিক সেভাবেই কিন্তু এখানে নির্বাচনের আয়োজন করা হয়েছে। এখানে প্রার্থী রয়েছেন যেভাবে জাতীয় নির্বাচনে প্রার্থী থাকে ঠিক সেভাবেই কিন্তু প্রার্থী রয়েছে। প্রার্থী মোট 12 জন এখানে, এবং এই নির্বাচন চলবে দুপুর 2টা পর্যন্ত। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2019 সারা দেশের মতো কিন্তু বরিশালেও চলছে এবং একইভাবে কিন্তু এই নির্বাচনটি চলবে। আমরা যেটা জানতে পেরেছি একেবারে দুপুর 2টা পর্যন্ত, এবং এই নির্বাচনে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা মূলত চাচ্ছেন যে সুন্দর সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক উপায় নির্বাচন যেভাবে তাদের ভবিষ্যৎ জীবনে প্রয়োজন হবে ঠিক একইভাবে বর্তমানে এই স্টুডেন্ট লাইফ থেকে যেন তারা গণতন্ত্র মনা হয়ে ওঠে এবং সব কিছু বুঝতে পারে নির্বাচন কি, এই বিষয়কে তাদেরকে জানাবার জন্যই আসলে সরকারের মাধ্যমে স্কুলগুলোতে এই আয়োজন করা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমার বরিশালে থেকে এই যে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে তার সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।
দুপুর 2টা পর্যন্ত সারা দেশের সবগুলো স্কুলগুলোতে চলবে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। তো বরিশালের শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে সেখানকার নির্বাচনী খবর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ, এবং তারও আগে রাজধানীর সিদ্ধেশ্বর স্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পারমিতা হিম। শিল্প বিকাশের পাশাপাশি পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের 3টি উপজেলা পটিয়া, বোয়ালখালী এবং আনোয়ারায় পানি সরবরাহের বিশেষ পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এর অংশ হিসেবে বোয়ালখালীর ভান্ডালজুড়ি এলাকায় 1200 কোটি টাকা ব্যয়ে নতুন একটি পানি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সংস্থাটি। মূলত প্রতিদিন কর্ণফুলী নদী থেকে উত্তোলিত 6 কোটি লিটার পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হবে এই অঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম মহানগরীর খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত উন্নয়নের রোডম্যাপে ঢুকতে পারছে না দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারা উপজেলা। অথচ নগরীকে সম্প্রসারণে এই 3টি উপজেলা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। কিন্তু শুধুমাত্র সুপেয় পানির অভাবে এখানে গড়ে উঠছে না মানসম্মত কোনো আবাসিক অবকাঠামো। এখানে 317টা প্লটের কোনো ব্যক্তি, কোনো প্লটের মালিক ঘর করতে পারতেছে না, শুধুমাত্র পানির জন্য, সুপেয় পানির জন্য। শুধুই যে আবাসিকের সমস্যা রয়েছে তা নয়, শহরতলি হয়েও হচ্ছে না কাঙ্ক্ষিত শিল্পায়ন। এখানে বাধা পানি সংকট। মাত্র 7 থেকে 8টি শিল্প কারখানা রয়েছে এই এলাকায়। টেক্সটাইল মিল আছে, এগুলো কিন্তু সুপ্রিয় পানির অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা যে ইন্ডাস্ট্রি করার যে একটা পরিকল্পনা আছে কিন্তু অনেকে এটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে শুধু পানীয় কারণে। এই অবস্থায় পানির সংকট নিরসনের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। 1200 কোটি টাকা খরচ করে কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশে স্থাপন করা হবে নতুন একটি পানি শোধনাগার। গত 2 বছর আগে প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ার পর এখন চলছে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া। আমরা একটা প্রকল্প নিয়েছি, যে প্রকল্প থেকে 6 কোটি লিটার ক্যাপাসিটির ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি ভান্ডারজুড়ি নামক একটা জায়গাতে। সেটা আমরা আশা করতেছি আগামী 3 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, পাইপলাইন সহ। তবে দীর্ঘমেয়াদী যাচাই বাছাই কিংবা পরিকল্পিতভাবে পানি উত্তোলনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে এই প্রকল্প ভেস্তে যেতে পারে বলে শঙ্কা এই নদী গবেষকের। কর্ণফুলীর উপর যেসব প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সবগুলি কিন্তু সমানভাবে প্রভাব পড়বে, এবং সেই প্রভাবের ক্ষেত্রে কর্ণফুলীকে পরিচ্ছন্ন রাখা, কর্ণফুলীকে দূষণমুক্ত রাখা একটা দায় হয়ে পড়বে। সাঙ্গুকেও এক্ষেত্রে ব্যবহার করা উচিত, কেন সাঙ্গুর উপরে এই প্রভাবগুলো কম আছে। 2022 সালের মধ্যে এই প্রকল্প থেকে পুরোদমে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। নদী দখলমুক্ত করতে চলমান অভিযানের 18তম দিনে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, বিআইডব্লিউটিএর যে অভিযান সেটি কিন্তু আজ 18তম দিনের মতো চলছে। তো এই মুহূর্তে অভিযান করা হচ্ছে তুরাগ নদীর মোহাম্মদপুর গাবতলী এই এলাকায়। আমরা দেখেছি সকাল থেকেই এই এলাকায়, আপনি জানেন যে পুরো তুরাগের দুপাশ জুড়েই কিন্তু অসংখ্য হাউজিং গড়ে তোলা হয়েছে। তো আমরা একটু সেগুলো আপনাকে ডান দিকে দেখাতে চাই। এই যে একদম নদীর মধ্যে কিন্তু এসব হাউজিংগুলো গড়ে তোলা হয়েছে। তো আপনি দেখছেন এক্সকাভেটর দিয়ে কিন্তু সেই হাউজিংয়ের বিভিন্ন সীমানা পিলার বা বাঁশ দিয়ে যে পিলারগুলো করা হচ্ছে সেগুলো মূলত উচ্ছেদ করা হচ্ছে। এবং আমি যদি একটু ধীরে ধীরে আমার ডান দিকে দেখাই, এ পাশে কিন্তু দেখছেন এই বাঁশ দিয়ে কিন্তু তারা বিভিন্ন মালামাল ওঠানামা করাতো, এবং এই বাঁশ দিয়ে এখানে তারা অবৈধভাবে ব্যবসা করে আসছিল এই হাউজিং কোম্পানিগুলো। এই বাঁশের মাধ্যমেই তারা ড্রেজার লাগিয়ে এখানে বালু ভরাট করতো। এবং আপনি যদি একটু দেখাই, আমি আমার বাম দিকে এই যে দেখছেন পুরো নদীর জায়গা কিভাবে আসলে সীমানা পিলার দিয়ে ভরাট করা হয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি নদীর জায়গা, তুরাগের জায়গা। এই আমরা যে জায়গাটিতে আছি এর কিন্তু বাম পাশে হলো আমিনবাজার, ডান পাশে হলো মোহাম্মদপুর গাবতলী যে বেড়িবাঁধ রোড, সেই রোডটি। তো দেখছেন আসলে এখানে কতটা নির্দয়ভাবে এই জায়গাগুলো দখল করছে সীমানা পিলার দিয়ে। তো এই সবগুলো পিলার কিন্তু কিছুক্ষণের মধ্যে উচ্ছেদ করা হবে, তুরাগের জায়গা তুরাগকে ফিরিয়ে দেওয়া হবে। এবং আপনি দেখছেন যে এই দুপাশেই কিন্তু অসংখ্য স্থাপনা রয়েছে যেগুলো পুরোপুরি অবৈধভাবে নদীর জায়গা দখল করে এখানে নামে বেনামে অসংখ্য হাউজিংয়ের মাধ্যমে এগুলো দখল করা হচ্ছে। এবং পাশাপাশি তারা ইট কিংবা বালুর ব্যবসা করছেন অবৈধভাবে নদীর জায়গা দখল করে। তো এখন এই ব্যবসা প্রতিষ্ঠান এবং হাউজিংগুলো উচ্ছেদ করা হবে এবং এখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর।
বাংলাদেশ নারী ফুটবল দলের খবর এবং আজ নেপালে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবমিশন। প্রথম ম্যাচে বিকেলে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ খবর জানাতে নেপাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার নোমান আব্দুল্লাহ। নোমান, মৌসুমী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি বিরাটনগরের মূল শহরেরই একটি অংশ এবং এই বিরাটনগর কিন্তু নেপালের 1 নম্বর প্রদেশের রাজধানী এই মুহূর্তে। এই বিরাটনগরের যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি পুরো বিরাটনগর শহরেরই অবস্থা এমন, অর্থাৎ ভাঙ্গাচুরা ধুলাবালিতে ভর্তি। এই শহরটিতেই এবার সাফ চ্যাম্পিয়নশিপের 5ম আসর বসেছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে যে ফুটবল নিয়ে আসলে এইখানকার মানুষের মধ্যে খুব একটা উত্তেজনা নেই, খুব একটা আমেজ নেই। এই যে একটি টুর্নামেন্ট এখানে শুরু হয়েছে সেই টুর্নামেন্ট নিয়েও বাড়তি কোনো কদর নেই। তেমনি আজকে বাংলাদেশের ম্যাচ হবে এখানে। বাংলাদেশের ম্যাচ নিয়ে তো বটেই, বাংলাদেশের কোন জন নাগরিক কাউকে আমরা খুব একটা দেখতে পাই না এইসব এলাকায়, তো সেই হিসেবে আসলে বাংলাদেশের ম্যাচ নিয়েও আগ্রহ খুব একটা আছে বলে এখানকার মানুষের মনে হয় না। তবে আমরা যারা এখানে বাংলাদেশ থেকে এসেছি আমাদের মধ্যে এই ম্যাচটিকে ঘিরে এবং বাংলাদেশের যারা খেলোয়াড়রা আছেন, ফুটবলাররা আছেন, তারা এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বাংলাদেশের মানুষ নিশ্চয়ই একই সঙ্গে অপেক্ষা করছে। কারণ আজকের এই ম্যাচটিতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে মুখোমুখি হবে এবং এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং সেই হিসাবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের ফুটবলাররা আজকের যেহেতু ম্যাচ, সেহেতু আজকে এখন পর্যন্ত তারা দল হোটেল থেকে বের হয়নি এবং তারা 1টা নাগাদ হচ্ছে স্টেডিয়ামের দিকে রওনা দিবে এবং 3টায় বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারলেই বাংলাদেশ সরাসরি চলে যাবে সেমিফাইনালে। তো মৌসুমী, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবরাখবর। বিকেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবমিশনের খবর এবং সেখানে নেপাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পেরোলেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দেওয়া হলে এড়ানো যেত ব্যয়বহুল এলএনজি নির্ভরতা, মত বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মির্জাপুর সফর উপলক্ষে 7 উদ্বোধন করবেন 31টি প্রকল্প। ডাকসু নির্বাচনে ছাত্রদল ও বাম সংগঠনগুলোর বড় ধাক্কা, চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগও। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না থাকায় আস্থা কমছে, মত বিশ্লেষকদের। ব্যয় মেটাতে না পেরে মাঝপথে বন্ধ হচ্ছে কিডনি রোগীদের ডায়ালাইসিস, মৃত্যুর শিকার 90%। সীমিত লাভে সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান। এবং আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবমিশন। ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যয় ছোটন শিষ্যদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর থেকে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।